হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনি বিএসপি বিআরটিতে আপনি কিভাবে ডাটা এন্ট্রি করবেন। এবং আপনাকে একটা কথা বলে রাখি শুরু করার আগেই, সেটি হচ্ছে আমার এই ভিডিওর মতো অন্য কোনো চ্যানেলে এমন ইনফরমেটিভ এত তথ্যবহুল ভিডিও পাবেন না, এবং অনেকগুলো সমস্যার সমাধান আমার এই ভিডিওতে পাবেন। আমি আসলে নতুন ছিলাম, নতুন থেকে কিভাবে আসলে এই ডাটা এন্ট্রি করেছি, এবং আমাকে বহুত ভিডিও দেখতে হয়েছে, কোনো একটি ভিডিওতে সম্পূর্ণ নেই এবং খুব প্যারা আমাকে পাইতে হয়েছে। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে ডাটা এন্ট্রি বলতে আপনি এই ছাড়া কোনো কাজ নেই। এক্স্যাক্টলি শোরুম পেপার গুলো কিভাবে জমা দেবেন, নিজের বাইকের তথ্য কিভাবে অনলাইনে আপনি তো জমা দেবেন এবং টাকা পেমেন্ট করবেন কিভাবে, এ টু জেড আপনি এখানে পেয়ে যাবেন আশা করা যায় ইনশাল্লাহ। সো প্রথমে আপনি যে বিআরটির যে বিএসপি অ্যাকাউন্ট আবার আপনার আছে, ওটির জন্য আলাদা অ্যাকাউন্ট তৈরি করতে হয়, সেটা আপনি জানেন। ঠিক আছে, আপনি বিএসপি বিআরটিতে গেলে আপনি পেয়ে যাবেন। তাছাড়া এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি এর ব্যাপারে, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন। আজকে আমরা যানবাহনের তথ্য অ্যাড করব কিভাবে সেটি দেখাচ্ছি। আমরা এই যে বাম সাইডে আছে, আমি কিন্তু মোবাইল দিয়ে দেখাচ্ছি, এই কারণে হয়তো কিছু অসুবিধা হতে পারে। সো তারপরে আমরা যাচ্ছি হচ্ছে মোটরযান সংক্রান্ত, এই মোটরযান নিবন্ধনের জন্য আবেদন। ঠিক আছে, আবেদনে ক্লিক করার পরে এখানে দেখুন যে লেখা আছে নতুন মোটরযান নিবন্ধন। আমি এখানে ক্লিক করলাম। মোবাইল দিয়ে করছি, আপনারা করতে পারবেন। আপনারা অবশ্যই মোজিলা ফায়ারবক্স ইউজ করবেন, এটা একটা সমাধান। কারণ আপনি বিআরটি ওয়েবসাইট নিয়ে ঝামেলা, সেক্ষেত্রে আপনি মোজিলা ফায়ারবক্স এই অ্যাপসটি ইউজ করবেন আপনার মোবাইল দিয়ে, এবং কিছু তথ্য আপনার দিতে সুবিধা হবে, ফাইল আপলোড করতে সুবিধা হবে। এখন মোটরসাইকেলের ধরন আমি এটা দেখাচ্ছি, হোন্ডা এসপি 125 সিসির বাইক, জাস্ট দেখানোর জন্য। মোটরযানের আপনার এখানে সিলেক্ট করলেন। আমি আগেই বলেছি এটা আপনি মোটরসাইকেল। সো মোটরযানের ধরন, মোটরযানের শ্রেণী কত সিসি, সো 51 থেকে 125 সিসি, এবং আপনার বাইক অনুযায়ী আপনি এখানে সিসি 150 সিসি হইলে বা তার উপরে হইলে সেই অনুযায়ী আপনি কি করবেন, এখান থেকে ফিক্স করে নেবেন। 125 সিসির উপরে হলে 125 সিসি লাস্টেরটা, আর 51 থেকে 125 সিসি হইলে এই সেকেন্ডটা। ঠিক আছে, একটু পড়াশোনা জানতে হবে, আর না জানলে যে জানে তার কাছ থেকে আপনি কি করবেন, এই ডাটা এন্ট্রি করে নেবেন 500 টাকা দিয়ে, আর বাদ বাকি কাজগুলো নিজেই করবেন। কারণ আপনি শোরুম থেকে বা দালালের কাছ দিয়ে কল করালেও আপনার নিজে থেকেই বাইক নিয়ে যাইতে হবে, পরিদর্শন করতে হবে, ফাইল জমা দেওয়া মানে দিতে হবে, মানে জাস্ট আপনার অন্য কাজগুলো ঠিক আগের মতোই করা লাগবে। শুধু এই ডাটা এন্ট্রি ছাড়া আপনার শোরুম পেপার কিংবা দালালরা করে দেয় না। তো আপনি কেন ওই ডাটা এন্ট্রির জন্য 4000 টাকা 5000 টাকা বেশি দিবেন? সো বৈদ্যুতিক মোটরযান এটা না, এই জন্য এখানে 125 সিসির বাইক, যেহেতু জাস্ট 125 সিসির বাইক জমা দিলাম। চ্যাসিস নাম্বারটা আমরা পরে লিখতেছি। এবং একটা কথা বলে রাখি, চ্যাসিস নাম্বার কিন্তু আমি আসলে আন্দাজে দেব, অর্থাৎ অনেক বাইকের লিস্ট থেকেই দেব। তো এই ক্ষেত্রে আমরা প্রস্তুতকারক দেশ আমরা ইন্ডিয়া দেব। আমরা একটু চ্যাসিস নাম্বারটা লিখে নিয়েছিলাম ইন্ডিয়া, এখানে সার্চ করলে চলে আসবে। তাছাড়া আমি লিখে দিচ্ছি ইন্ডিয়া। আসলে আমাদের দেশের যে এখানে সরি, এখানে ইন্ডিয়া হবে। উৎপাদন বছর, প্রস্তুতকারক দেশ, এখানে হবে ইন্ডিয়া। আমি যেহেতু রোটেট করেছি এই কারণে এই সমস্যাটা হচ্ছে। আপনারা যখন সোজা করবেন তখন আপনাদের এই সমস্যাটা হবে না। ঠিক আছে, সো এখানে ইন্ডিয়া। আসলে আমাদের আপনার হচ্ছে বাইকটি জাপানিজ হইলেও কিন্তু উৎপাদনকারক প্রস্তুতকারক দেশ কিন্তু অবশ্যই আপনার ইন্ডিয়া। উৎপাদন বছর এটা হচ্ছে 2026। এইটা নিয়ে আমি কিন্তু অনেক কনফিউজ ছিলাম, কারণ আসলে শোরুম থেকে অনেক সময় ভুল করে। তো আপনি এই ক্ষেত্রে উৎপাদন বছর কোনটা, আপনার শোরুমে যে গেট পাস আছে কিংবা দেখা যাচ্ছে যে কাস্টমস বিল আছে, বিল অফ এন্ট্রি, কিংবা আপনার অন্য যে এগুলো আছে সেখানে আপনি পেয়ে যাবেন। সেখানে 26 সাল থাকলে 26, 25 থাকলে 25, 24 থাকলে 24। ঠিক আছে, কারণ ওরা আমাকে কি হয়েছিল, একটা ফর্ম দিয়েছিল, সে ফর্মে ছিল 25, আর বাদ বাকি সবগুলোতে ছিল আপনার হচ্ছে 26। আমি খুব কনফিউজ ছিলাম। তবে আমি পরে শিওর হলাম যে বিল অফ এন্ট্রি বা গেট পাস যেগুলোতে থাকে, যে সাল থাকে, সেটা উল্লেখ করতে হয়। তারপর হচ্ছে কালার, আমি জাস্ট একটা রং দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমি কালারটা রেড দিলাম, এবং আপনার হচ্ছে এইখানে সিবিইউ বা এসকিউডি বা সিকেডি, এখানে আমি কি করব, এখানে সিকেডি দেব। তাছাড়া বাকি তথ্য সবই আপনার যে ইয়ে আছে না, শোরুম পেপার, সেখানে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, মাইলেজ 65 দিয়ে দিলাম। মোটরযানের ওজন কেজি, এটা হচ্ছে 116 কেজি, এটি সবই আপনার ইসে পেয়ে যাবেন।
আপনার যে শোরুম থেকে যে পেপার দেবে সেখানে পেয়ে যাবেন। সর্বোচ্চ আপনার ভার বহন ক্ষমতা এখানে হচ্ছে 125 সিসির 256। তারপর হচ্ছে ভাড়ায় চালিত কেনা না, হায়ার পারচেস কেনা না। আচ্ছা, তারপর হচ্ছে আপনার আসন সংখ্যা ড্রাইভার সহ কত, 2 জন দিয়ে দিলাম। আপনার ব্যবহৃত জ্বালানি কি আছে, এখানে হচ্ছে অকটেনে চলে, সেহেতু এখানে আমি অকটেন যে অপশনটি আছে সেটা আমি ব্যবহার করব, এই যে অকটেন। ঠিক আছে, তারপর হচ্ছে মোটরযানের দাম, আপনি যে দাম আপনার শোরুম পেপারে থাকবে সেটি, এগুলো হচ্ছে 1,67,000 কখনো বা ছাড় দিয়ে 1,65,000 আসে, সেটা আপনার ব্যাপার। সো আরেকটা শূন্য হবে মনে হয়, 3 আর 3 6। ওকে, রোড কিস্তি আপনি কি 2 বছরের কাগজ করতে চাচ্ছেন না 1 বছর একবারে 10 বছরের কাগজ করতে চাচ্ছেন, সেটা নির্ভর করবে এখানে। যদি আপনি 2 বছরের চান তাহলে ইয়েস, আর যদি 2 বছরের না চান একবারে 10 বছরের চান তাহলে নো। সো আমরা 2 বছরেরটা দিলাম, যেহেতু ম্যাক্সিমাম মানুষ 2 বছরের জন্য কাগজ করে থাকে। এখন মোটরযানের ব্র্যান্ড, এটা হচ্ছে এসপি ব্র্যান্ড, আমি এখানে এসপি সার্চ করলাম। ঠিক আছে, সরি, এখানে সিলিন্ডারের সংখ্যায় ক্লিক করেছে। সো এখানে লেখার পরে, আচ্ছা আমরা মোটরযানের মডেলে যাই, দেখি এখানে লিখবো হোন্ডা, এটাও পাবেন আপনার শোরুম পেপারে, হোন্ডা এসপি 125। তারপর হচ্ছে সিবিএস, এটা আমার লেখা ছিল সিবিএস মডেল। সিলিন্ডারের সংখ্যা আছে, সিলিন্ডারের সংখ্যা একটি, কারণ যার 2টা লেখা থাকবে তার 2টা। দাঁড়ানো লোক সংখ্যা আপনি এখানে 0 দিবেন, কারণ কোনো মানুষ দাঁড়াই থাকে না। ঠিক আছে, সর্বোচ্চ আরপিএম এটাও লেখা থাকবে, সেটা হতে পারে 500, 5000, হোয়াট এভার। এটা নিয়ে আমাদের রাজনীতি নেই। রাজনীতি হচ্ছে আপনার দেখতে হবে চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার কারেক্ট করতে হবে। এবার মোটরযানের ব্র্যান্ড এটি আপনার হচ্ছে না দিলেও হয়, না দিলেও হয়। ঠিক আছে, সো আমি যদি এখানে এসপি লিখি, কেন যে আসছে না জানি না, অথবা নেট কানেকশন সমস্যার ফলে, যা হোক এগুলো আমাদের দরকার নেই অত। তারপরে আপনারা কি করবেন, টায়ার সাইজ লিখবেন। টায়ার সাইজ হচ্ছে ব্যাকে লিখলাম, ব্যাক লিখলাম হচ্ছে 100/80, আর ফ্রন্টে লিখলাম হচ্ছে 80/100। আপনার টায়ার সাইজ যেটা থাকবে সেটা আপনি এখানে দেবেন। এগুলো পেয়ে যাবেন আপনি হচ্ছে ইসে আপনার শোরুম পেপারে, তাছাড়া অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন। এক্সেলের সংখ্যা কয়টা, এক্সেলের সংখ্যা আমি দিয়ে দিলাম, ধরে নেন 1টি। টায়ারের সংখ্যা 2টা, নিশ্চয়ই 2টা টায়ার। আর এই সামনের এক্সেল এগুলো দরকার নেই, এগুলো আপনার পূরণ করার দরকার নেই, এগুলো অটোমেটিক যা আছে ওইভাবে থাক। তারপর হচ্ছে এই যে আপনার ডাইমেনশন, ঠিক আছে, এই যে ডাইমেনশন যেটা আছে বা দৈর্ঘ্য, এগুলো আপনি ওখানে সব ডিটেলস দেওয়া আছে, যা আপনার দরকার, যেগুলো কম্পালসারি সেগুলোর পাশে দেখবেন আপনি এরকম লাল স্টার লেখা থাকবে, মানে লাল স্টার দেওয়া থাকবে, যেগুলো অবশ্যই দিতে হবে, লাল স্টারগুলো অবশ্যই দিতে হবে, তা না হলে আপনি পরবর্তী ধাপে যাইতে পারবেন না। হোয়াট এভার আমাদের যেগুলো দরকার ছিল সেগুলো আমরা দিয়েছি, আপনি বাদ বাকিগুলো কমপ্লিট করতে চাইলে কমপ্লিট করতে পারবেন সৌন্দর্যের জন্য। এবার সংরক্ষণ করুন, আমি চাইলে সংরক্ষণ করলাম। ঠিক আছে, ও সরি, এইখানে কি হয়েছে, প্রস্তুতকারকের নাম এটা দেওয়া হয়নি। সো এইখানে আমরা লিখবো হচ্ছে হোন্ডা লিখলে হোন্ডা, এটা লেখা আসবে যে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড, এটা। ঠিক আছে, সো এটা দিয়ে দিলাম। এখন সংরক্ষণ করুন। সো দেখবেন যে একটা লেখা আসবে, একটু ওয়েট করেন, নেটওয়ার্ক স্লো, যে ভেহিকেল রেজিস্ট্রেশন ইনফরমেশন সেভড সাকসেসফুলি। তো আমি এটা অবশ্যই পরে ডিলিট করে দেবো, কারণ এই চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার একটা আমার জাস্ট লিস্ট থেকে নিয়ে আপনাদের দেখানোর জন্য। ঠিক আছে, এখন আপনাকে কি করতে, দ্বিতীয় ধাপ, ফার্স্ট ধাপ আপনার শেষ। সো এখানে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য আপনি দিবেন। ঠিক আছে, যেহেতু এটা অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে, আমি এখানে ব্লার করে রাখতেছি, কারণ আমার জাতীয় পত্রর ইনফরমেশন কেন আপনাদের দেখাবো। তো এটা অটোমেটিক সেট হয়ে যাবে, কারণ হচ্ছে আপনি যখন বিএসপি অ্যাকাউন্ট খুলবেন, বিএসপি অ্যাকাউন্টের সময় আপনার এনআইডি তথ্য লাগবে এবং মোবাইল নাম্বার দেওয়া লাগবে, ওই এনআইডি দিয়ে তোলা মোবাইল নাম্বার। ঠিক আছে, মাঝে মাঝে বলবে যে এই নাম্বারটি আসলে এনআইডি দিয়ে তোলা নয়, এগুলো হচ্ছে আসলে আপনার বিআরটির সার্ভারের সমস্যার কারণে এগুলো বলে থাকে। 2 নাম্বার হচ্ছে আপনি ওই যে বললাম, আপনি মজিলা ফায়ারবক্স ইউজ করবেন ব্রাউজারটি, তাহলে আরো মানে আপনার ভালো হবে, সমস্যা কম হবে। এবার টিন সংক্রান্ত তথ্য আপনি কি করবেন, আপনাদের টিন আছে সেটি আপনি এখানে যদি টিন থাকে তাহলে এখানে কি করবেন, টিন নাম্বারটি দিবেন, দিয়ে অনুসন্ধান করবেন, তাহলে ওই ইনফরমেশনও এখানে অটোমেটিক যোগ হবে, আর টিন না থাকলে ব্যাপার না। এখন মোটরযানের মালিকের তথ্য আপনি এখানে বিভিন্ন তথ্য দিয়ে দিলেন, আমি তথ্য দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আব্দুল্লাহ হাবিজাবি, আচ্ছা এগুলো আমাদের দরকার নেই, আমি জাস্ট মুখে বলে দিচ্ছি।
হ্যাঁ, জাতীয়তা বাংলাদেশে, মাতার নাম, অভিভাবকের নাম, লিঙ্গ আপনি লিখে দিলেন, জন্ম নিবন্ধন নাম্বার, পাসপোর্ট নাম্বার থাকলে দিবেন, না থাকলে দিবেন না, জন্ম নিবন্ধন নাম্বার থাকলে দিবেন, না থাকলে দিবেন না। তারপর হচ্ছে উনাস অ্যাড্রেস, ঠিক আছে, আপনার দেশের, আপনার জেলা, আপনার বিভাগ, আপনার থানা, আপনার পোস্ট কোড, আপনার রোড, আপনার মোবাইল নাম্বার এখানে উল্লেখ করবেন। তারপর হচ্ছে আপনার কি করবে, সংশ্লিষ্ট বিআরটি অফিস এইখানে অটোমেটিক রিকমেন্ড করবে হচ্ছে আপনি যখন এই ইনফরমেশন গুলো দিয়ে দিবেন, ঠিক আছে। আপনার ওনার্স অ্যাড্রেস যেটা আছে এটা দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার বিআরটি অফিস আপনার ইয়ে করবে, সিলেক্ট করবে। সেটা হতে পারে যে জেলায় আপনার বাসা সেইখানে, ঠিক আছে। এখন রিকন্ডিশন কেনা, নো। যৌথ মালিকানা কেনা, একটা বাইক যৌথ মালিকানায় কেনা হয় না, সো নো, ঠিক আছে। তারপরে এইটা হচ্ছে সংযুক্ত ফাইল, এইখানে আপনি কি কি করবেন, কেনা, এটা কিন্তু আসল বিষয়, এখানে কিন্তু ডিটেলস দেওয়া থাকে, সো আপনার প্যারা নেওয়ার কোনো কারণ নেই। তবে আমি কিন্তু অনেকবার ভুল করছিলাম, কপাল ভালো যে আমি সাবমিটও করছিলাম, কিন্তু সার্ভারের সমস্যার কারণে সেই সাবমিট অ্যাকসেপ্টেবল হয়নি, তা নাহলে আমি অনেকবার ধরা খাইতাম এই ভুলের জন্য। তো এখানে নমুনা ছবি দেখুন, আমি দেখাচ্ছি আপনি কি দেবেন। এইটাই খেয়াল করবেন, আপনার যেটা আছে বিল অফ এন্ট্রি লেখা আছে অথবা এক্সপোর্ট, ঠিক আছে, এটা লেখা থাকবে আপনার কাগজেও। আর এই লেখাটা দেখবেন দুইটা তিনটা পেপার থাকতে পারে, এটা মেল করবেন কি হয়ে জানেন, এই লাস্টে দেখবেন এই এরকম একটা স্ক্যান মতন একটা ইয়ে থাকবে, ঠিক আছে, এরকম চিহ্ন। অর্থাৎ আপনি একটা কাগজ একই রকম, আপনার বিল অফ এন্ট্রি আছে দুইটা থেকে তিনটা পেপার, এখন আপনি কোনটা এখানে জমা দেবেন, সেক্ষেত্রে বিল অফ এন্ট্রি এখানে লেখা দেখলেন, লেখা দেখার পর লাস্ট দেখবেন যে এরকম তারিখ আছে, সিগনেচার আছে, আর এখন উপরে এরকম এই যে আপনার দাগ 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 এমন একটা আপনার ইয়ে আছে, অবস্থান আছে, এইটা আপনি বসাবেন তিনটা চারটা থেকে, ঠিক আছে, স্ক্যান করে। এবং এটা স্ক্যান কেমনে করবেন, এটা সর্বোচ্চ 600 কেবির বেশি হবে না, একটা ফাইল, একটা পিডিএফ ফাইল। তো সেক্ষেত্রে সরি ছবি, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনাকে এডিট করে আপনি ছবি তুলবেন, ছবিটার সাইজ কমাবেন, এবং সেটা সাইজ কমানোর জন্য গুগল প্লে স্টোরে অনেকগুলো অ্যাপস আছে, ঠিক আছে। তো আমি একটা দিয়ে দিচ্ছি, একটা ছবি দিয়ে দিচ্ছি আমি যেটা দিয়ে সাইজ কমাই, আপনারা চাইলে সেখান থেকে সাইজ কমাই নিতে পারবেন। আচ্ছা, আদার কাস্টমস ডকুমেন্টস, এখানে আপনি এইখানে যে বিল অফ এন্ট্রি, ঠিক আছে, দেওয়ার পর ওখানে দেখবেন যে অনেকগুলো আপনি তথ্য জমা করছেন, জমা করার পরে এখানে কিন্তু পৃষ্ঠা, এই যে ব্রাউজার দেখেছেন, ব্রাউজার যে আপনি এখানে ফাইলসে যেতে পারবেন। ওকে, এখন দ্বিতীয় বিষয় আসে, এবং সে পিকচারগুলো কিন্তু জেপিজি ফাইল লাগে, ছবি লাগে, ঠিক আছে। দ্বিতীয় নম্বর আছে আদার ডকুমেন্টস, কি দেবেন, আদার্স কাস্টম ডকুমেন্টস, এটা শুল্ক অর্থাৎ কারিগরি থেকে আরো কিছু কাগজ পাবেন, সেগুলো এখানে যোগ করবেন। এটা হচ্ছে আপনার কম্পালসারি না, এই জন্য ওনারা হচ্ছে নমুনা ছবি দেখাননি, ঠিক আছে। এইখানে আপনি, আচ্ছা, প্রতিটা ফাইল ধরুন আমি এখানে একটা ব্রাউজার করলাম, একটা ফাইল আপনি নিলেন, নেওয়ার পরে আপনি কি করবেন, আমি জাস্ট ব্যাক করতেছি কারণ এগুলো তো আমার দরকার নেই। আপনি সংরক্ষণ করুন, প্রত্যেকটা ফাইল এখানে আপলোড দেওয়ার পরে সংরক্ষণ করুন, সেভ করবেন, ঠিক আছে। সো আদার কাস্টমস কি করবেন, এখানে যে আপনার অন্য যে কাস্টম যেগুলো আছে সেগুলো আপনি এখানে জমা দিতে পারেন। কাস্টম বলতে আপনার বোঝায় যে আপনার ওই যে কি বলে কর, ঠিক আছে, অন্য অন্য করেন। আচ্ছা, গেট পাস, এগুলো তো ক্লিয়ার, গেট পাসটা কেমন এই দেখুন, ঠিক আছে, গেট পাস এটা লেখা থাকবে স্পষ্ট, গেট পাস। ওকে, তারপর হচ্ছে আপনার ভ্যাট 6.3, মোটরসাইকেল, টু হুইলার। এখন এইখানে ছবিটা একটু দেখুন, এখানে ভালো করে খেয়াল করবেন, এখানে দেখুন কর চালানপত্র বিধি 40 উপবিধি 1 এর দফা গ ও চ দ্রষ্টব্য। তো এইটাই, এই যেটা হুবহু মিল যেটা, সেটা এখানে আপলোড করবেন, ঠিক আছে। সেটা আপনার বিভিন্ন হতে পারে, এটা কাগজে লেখা, কোনোটা কম্পিউটারে কাজ করানো, ঠিক আছে, যাই হোক, উপরে দেখবেন যে কর চালানপত্র বিধি 40 উপবিধি, ঠিক আছে। ওকে, সো দেন আছে আপনার টিআর চালান। এখন টিআর চালানটা কেমন দেখুন, এখানেও দেখবেন চালান ফর্ম নাম্বার, এবং সেখানে ব্যাংকের নাম্বার দেখবেন, এইখানে দেখবেন টিআর ফর্ম নাম্বার 6, এবার লেখা থাকবে এসআর 37 নম্বর দ্রষ্টব্য, এইভাবে ঠিক লেখা থাকবে। আর ভিতরে আপনার হচ্ছে সেটা বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রকম হবে, আপনি সেম ডিজাইনের কিন্তু পাবেন না, এটা কিন্তু আমি ভাবছিলাম যে সেম ডিজাইনের কাগজ কই, এখানে যা দেওয়া আছে সেম ডিজাইনের থাকবে না, এক এক শোরুমের পেপার এক এক রকম হতে পারে, এক একটা হচ্ছে আপনার ব্যাংকের এক এক রকম হচ্ছে এরকম চালান ফর্ম হতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি উপরে যে লেখাটা এটা মিলাই নেবেন। ওকে, নেক্সট,
তারা হচ্ছে আপনার 3 কপি ইফ EIT রিকোয়ার্ড, এগুলো দরকার নেই। টিএ ফর্ম, রিকন্ডিশন ভেহিকেল এটা দরকার নেই। আপনার হচ্ছে রিকন্ডিশন ভেহিকেল, এই যে ডিরেজিস্ট্রেশন সার্টিফিকেট এটাও দরকার নেই যেহেতু আপনার নতুন। তারপর ওনার্স এনআইডি, আপনার এনআইডি এখানে আপলোড করবেন, ঠিক আছে। আপনি জাস্ট কি করবেন, ছবি তুলে আপনার সাইজটা কমাই ফেলবেন 600, করার পরে এখানে আপলোড করলে এমন হয়ে যাবে, ঠিক আছে। আপনার চিন্তিত হওয়ার কিছু নাই। তারপর আছে ওনার্স ম্যান সিগনেচার। সো এরকম একটা ফর্ম দেবে দেখবেন আপনার শোরুম থেকে, ওনার্স পার্টিকুলার। সো এইখানে আপনি কি করবেন, যদি তথ্য শোরুম থেকে পূরণ করা থাকে তাহলে আপনি পূরণ করলেন, না হয় নিজে থেকে পূরণ করলেন। তারপরে কি করবেন, ওপরে একটা ছবি রাখবেন, ঠিক আছে। ছবি রাখার পরে আপনি ওখানে ছবির জায়গা থাকে ওইখানে ছবি রাখবেন, ছবি রেখে 4টে সিগনেচার করবেন নিচে, একই রকম সিগনেচার করে কি করবেন, ছবি তুলবেন, ঠিক আছে। ছবি তুলে সেটা সাইজ কমাই এখানে আপলোড করবেন। ওকে, তারপর হচ্ছে সেলস ইন্টিমেশন ফর ভেহিকলস ওনার্স। সো এখানে আপনি ছবি দেখুন, পার্টিকুলার্স, এইখানে খেয়াল করবেন যে লেখা আছে দেখুন 2, খেয়াল করবেন যে রেজিস্ট্রেশন সুজুকি, আপনার বাইকে এখানে লেখা দেখবেন সাবজেক্ট কি, বিষয়টা কি, রেজিস্ট্রেশন বলে, সেটা আপনার বিভিন্ন কোম্পানির বিভিন্ন ডিলারের বিভিন্ন রকম থাকতে পারে, সেম মেলবে না, আমার কিন্তু মেলে নাই। তবে এটা কি করবেন, এটা মেলাবেন 2 সাবজেক্ট কি রেজিস্ট্রেশন, ওখানে রেজিস্ট্রেশন লেখা থাকবে, ঠিক আছে। এইটা যেখানে আপনার ফাইলে রেজিস্ট্রেশন 2 রেজিস্ট্রেশন লেখা আছে, যার কাছে পাঠানোর কথা বলা হয়েছে, এই লেখাটা যে ছবি মানে ফাইলে থাকবে সেই ফাইলটা ছবি তুলে এখানে আপনি কি করবেন, আপলোড করবেন। তারপর হচ্ছে শোরুম সেলস ইনভয়েস, এটা জিনিসটা কি দেখুন, এখানে আপনি কি করবেন, এখানে লেখা আছে, এই দেখুন 2 ফয়েজউদ্দিন, এখানে খেয়াল করছেন ওখানে কিন্তু রেজিস্ট্রেশন লেখা ছিল আগের ফাইলে, আর এখানে আছে 2 ফয়েজউদ্দিন, এমডি ফয়েজউদ্দিন। তার মানে এখানে আপনার নাম উল্লেখ থাকবে যার কাছে বিক্রি করা হয়েছে, ঠিক আছে। 2 আব্দুল্লাহ, 2 জিয়ানুর রহমান, ঠিক আছে। সো সেটা আপনি এখানে উল্লেখ করবেন, 2 রেজিস্ট্রেশন এবং 2 ফয়েজউদ্দিন, যার কাছে পাঠানো হচ্ছে, আর রেজিস্ট্রেশনের জন্য যার কাছে দরখাস্ত করা হচ্ছে, দুইটা আলাদা ফাইল, এবং এইটা মিল রেখে আপনি এখানে আপলোড করবেন। এটা কিন্তু আমি নিজেই কনফিউজ ছিলাম। আদার্স ডকুমেন্ট আপনি কি করবেন, আদার্স ডকুমেন্ট আপনি কি হচ্ছে বিভিন্ন রকম করবেন, যে আপনার যদি অন্য ফাইল যেগুলো আছে সেগুলো আপলোড করবেন, কিংবা আপনার দেখা যাচ্ছে প্রত্যয়নপত্র দিয়ে থাকে শোরুম পেপার থেকে, সেটা আপনি জমা দেবেন, কিংবা দেখা যাচ্ছে আপনার লাইসেন্স যেটা থাকে বা লার্নার থাকে যেটা, সেগুলো এখানে আপনি কি করবেন, আপনি হচ্ছে আপলোড করবেন, আপলোড করে সাবমিট করবেন। সাবমিট করে এখন এটা সংরক্ষণ করতে চাইলে আসলে হবে না, ঠিক আছে, কারণ এখানে সবগুলো ফাঁকা। সো এটা হচ্ছে ফার্স্ট ধাপ, এবং হচ্ছে পরবর্তী ধাপে হচ্ছে আপনার পেমেন্ট অপশন, কেমন। আর পেমেন্ট অপশন আপনি অনলাইনে চাইলে অনলাইনে করতে পারবেন, অফলাইনে চাইলে অফলাইন করতে পারবেন, বাট বেসিক হচ্ছে এটা সাবমিট করার পর কি করতে হয়, এটা ভালো করে খেয়াল করতে হয়, তারপর সাবমিট করতে হয়। সাবমিট করা মানেই কিন্তু শেষ, আবেদন কমপ্লিট। তো আপনি সংরক্ষণ করবেন, সংরক্ষণ করে বারবার চেক দেবেন যে কোথাও ভুল গেছে কিনা, তারপরে কমপ্লিট করার পর আপনি কি করবেন, সাবমিট করবেন। এখন সাবমিট করার পরে আপনার হচ্ছে পেমেন্ট অপশন আসবে কখন, যখন বিআরটি আপনার প্রাইমারি অ্যাপ্রুভাল দিবে। তো আপনি বসে থাকবেন না, আপনি প্রায় চলে যাবেন, বিআরটিতে চলে যাবেন। বিআরটিতে চলে যাওয়ার পরে আপনি কি করবেন, বিআরটিতে যাওয়ার পরে আপনি হচ্ছে আপনার টাকা জমা দিলেন ব্যাংকেতে, ব্যাংকে জমা দেওয়ার পর সেটা আপনি না দিয়েও আপনি বাইক দেখাতে পারেন, ঠিক আছে। বাইকটি আপনি দেখাইতে পারেন পরিদর্শককে, উনি সিগনেচার করে দেবে। আর এদিকে তারপরে আপনি হচ্ছে টাকা জমা দিলেন অথবা আগে জমা দিলেন, তার একটা রসিদ থাকবে, এবং আপনার কাগজপত্র সব কমপ্লিট করার পরে আপনার এইখান থেকে এই বিআরটি আপনার বিএসপি থেকে আরেকটা ফর্ম আসে, সেটা আপনি প্রিন্ট করবেন টাকা জমা দেওয়ার পরে, ঠিক আছে। আপনি পেয়ে যাবেন ওইটা, হ্যাঁ, পেড করার পরে আবার অনলাইনে একটা পুরা ফর্ম আপনি পেয়ে যাবেন। আচ্ছা, ওইগুলো নিয়ে আপনি বিআরটিতে চলে যাবেন, যে কোথায় বিআরটি কাগজপত্র জমা দিতে হয়, তাহলে সেখানে আপনি জমা দিয়ে প্রাইমারি অ্যাপ্রুভাল ওখান থেকে করে নিতে পারবেন, যে ভাই আমি আবেদন করেছি কিন্তু আপনি করে দেন, প্রাইমারি অ্যাপ্রুভ করে দেন। সো অ্যাপ্রুভ করে দেবে, যিনি অ্যাপ্রুভ করেন, অ্যাপ্রুভ করার পর আপনি পেমেন্ট করবেন। পেমেন্ট করার পরে কি করবেন, আপনি হচ্ছে আপনার কাগজপত্রগুলো যে একজন মানে স্যার থাকবেন তার কাছ থেকে আপনি প্রাথমিকভাবে তিনি সিগনেচার করে দেবেন দেখে শুনে। তারপরে হচ্ছে সেকেন্ড ধাপে যে আরেকজন হচ্ছে আপনার ওইটা আবার আপনার রিসিকাপ দেবে, তো ওইটা আবার একটু দেখে ওনারা জমা রেখে দেবেন, আপনার কোনো কাজ নেই, ঠিক আছে। এইবার জমা দেওয়ার পরে আপনার যে মানি রিসিপ্ট থাকবে ওর পিছনে একটা ওনারা হয়তো বা কোনো কিছু লিখে দেবেন, ঠিক আছে, যে সিরিয়াল নাম্বার এত, যাতে করে ওদের সহজ হয়, হ্যাঁ।
তো এই হচ্ছে আপনার প্রাথমিক কাজ, আর বাকিগুলো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন এবং সেগুলো আপনার হচ্ছে ধাপে ধাপে এখানে লেখা থাকবে। সো টেনশনের কিছু না, আমি জাস্ট আমার যেটা একটা কাজ আমি দেখাচ্ছি মোটরযান সংক্রান্ত। সো এইখানে আমার একটা কাজ আমি করতে দিয়েছিলাম, এখানে এই যে ড্রাফট যেটা আমরা একটু আগে করেছি সেটা এখানে এই যে পুনঃ সংযোজন বা মোচন, ঠিক আছে, আমি একটা কাজ করতে দিয়েছিলাম, তো সেটি একটু অবস্থা দেখাচ্ছি, সেটি কোন অবস্থায় আছে। এই যে বিল অফ এন্ট্রি এগুলো আমি জমা দেওয়ার পরে আমার এখানে অবস্থান হচ্ছে এখানে আমি 24 তারিখে জমা দিয়েছিলাম, 24 তারিখে জমা দিয়ে আমি 24 তারিখে চলে গিয়েছিলাম বিআরটিতে। ওই দিনে আমি হচ্ছে টাকা জমা দিলাম ব্যাংকে, তারপর হচ্ছে আমি গাড়ি দেখালাম, গাড়ি দেখানোর পরে আমি উপরে চলে গেলাম সোজা। আচ্ছা, গাড়ি দেখানোর ক্ষেত্রে কিন্তু ওই ছবি যে গাড়ি দেখেন তার ছবি তুলতে হয়, সেটা লেমিনেটিং মানে সরি সেই ছবিটা আপনার কম্পিউটার থেকে বাইর করতে হয়, বাইর করে কিন্তু আপনার ফাইলে যোগ করতে হয়, এটা মাথায় রাখতে হবে। আর আরেকটা যেটা প্রিন্ট করতে হবে সেটা হচ্ছে এইখানে এই যে মোটরযানের তথ্য প্রিন্ট করুন, এটা আপনার ক্লিক করে প্রিন্ট করে নেবেন। এই প্রিন্টটাও আপনার কি করতে হবে হচ্ছে ওদের সঙ্গে দিতে হবে, কারণ এখানে সার্ভিস আইডি নাম্বার টাম্বার দেওয়া থাকে কেমন। সো তারপরে হচ্ছে কি আপনার কোনো কাজ নেই, আপনি জাস্ট বসে বসে দেখবেন এখানে কবে ফাইনাল অ্যাপ্রুভ হয়, ইজ কমপ্লিটেড, তারপর রেজিস্ট্রেশন নাম্বার চলে আসে, হ্যাঁ ওরা এসএমএস দিয়ে দেবে, আপনি যে আপনার কাগজপত্রগুলো নিয়ে আসবেন। সো আশা করি অনেক লং ভিডিও বা ডিটেলস ভিডিও একটা ভিডিওতেই আপনি অনেকগুলো তথ্য পেয়েছেন। এইভাবে কাজ করলে আপনার দেখা যাচ্ছে আপনার কোনো দালাল লাগবে না, টাকাগুলো বাঁচবে। এটা জাস্ট আপনার 2 থেকে 3 ঘন্টার কাজ বা 4 ঘন্টার কাজ, 4 ঘন্টায় যদি 4000 টাকা বাঁচে সেটাই কত, মানে অনেক। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন।